ভারতকে দৌড়ের উপরে রাখতে পারা একমাত্র ব্যক্তি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। প্ল্যানটা সাকসেসফুল হলে বাবর একাই পুরো ভারতের ঘাম ছুটিয়ে দিতে পারতেন। বাবর হয়তো তখনই বুঝতে পেরেছিলেন ভারতের মধ্যে প্রকৃত বন্ধুত্বের ঘাটতি রয়েছে। হয়তো সে কারণেই গোটা ভারতকে অস্থির করে তুলতে টার্গেট করেছিলেন সেভেন সিস্টার্সকে। আওয়ামী সরকারের আমলে বাবরের নামটা সিলগালা করে রাখা হয়েছিল। তবে ক্ষমতার পালাবদলে মিডিয়া পাড়া বাবরের প্রশংসা ও সাহসিকতায় সয়লাভ। তরুণ সমাজে তাকে নিয়ে সরব আলোচনার টেবিল। বিগত 15 বছর ধরেই কারাগারেই তার জীবনযাপন। বাবরকে সর্বশেষ জনসম্মুখে দেখা গেছে 2021 সালের অক্টোবরে দুদকের একটি মামলায় আদালতে হাজিরা দেওয়ার সময়। এখন তিনি কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে তার প্রাণ নেওয়ার রায়ের চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষা করছেন। যদিও এখন সেই রায় কার্যকারিতা আর পাচ্ছে না বলেই শোনা যাচ্ছে। কিছুদিন আগে ছাত্র আন্দোলনের কারণে বাংলাদেশের অস্থিরতা প্রসঙ্গে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, চলমান অবস্থা নিয়ন্ত্রণ না করা গেলে তা প্রতিবেশী মিয়ানমার সহ ভারতের সেভেন সিস্টার্সে ছড়িয়ে পড়তে পারে। অন্তর্বর্তী সরকারের ক্ষমতা নেওয়ার ঠিক আগ মুহূর্তে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন নোবেলজয়ী অধ্যাপক ডক্টর ইউনুস। মূলত তার এই বক্তব্যের পরেই হঠাৎ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে লুৎফুজ্জামান বাবরের উপাখ্যান নিয়ে চর্চা শুরু হয়েছে। কেননা সেভেন সিস্টার্সের সাথে বাবরের নাম বহু বছর ধরেই জড়িয়ে আছে। প্রশ্ন জাগতেই পারে, ডক্টর ইউনুস যে সেভেন সিস্টার্সের কথা বললেন সেটা মূলত কি? কেনই বা বাংলাদেশে অস্থিরতা তৈরি হলে তার প্রভাব সেভেন সিস্টার্সে পড়বে? ভারতের অরুণাচল, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও মেঘালয়, এই 7 রাজ্যকে একত্রে সেভেন সিস্টার বলা হয়। অনেকেই মনে করেন লুৎফুজ্জামান বাবর ভারত সরকারের কাছে একটা মূর্তমান আতঙ্কের নাম। কারণ অতীতে লুৎফুজ্জামান বাবর সেভেন সিস্টারে বিদ্রোহী দল বানিয়ে দিয়ে ভারতে অস্থিতিশীল করে দিয়েছিলেন। প্রতিবেদনগুলো জানায় চীন পাকিস্তান মিলে ভারতকে যতটুকু ক্ষতি করতে পারেনি তার চেয়েও বেশি ক্ষতি লুৎফুজ্জামান বাবর করতে পেরেছেন। 2004 সালে তিনি 10 ট্রাক ভর্তি অস্ত্র, গোলাবারুদ, রকেট লঞ্চার নিয়ে ভারতে পাঠাতে চেয়েছিলেন। সে সময় তারা নিজেদের দেশে গৃহযুদ্ধে অবতীর্ণ ছিল। অরুণাচল প্রদেশ, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও মেঘালয় ভারতের বলয় থেকে বের হতে চেয়েছিল। আর সেখানে আন্দোলনকারীদের জন্য 10 ট্রাক অস্ত্র সরবরাহ করতে চেয়েছিলেন এই লুৎফুজ্জামান বাবর। কিন্তু তিনি শেষ পর্যন্ত তা সফলভাবে করতে পারেননি। এখন সরকার পতনের কারণে বাবর জেল থেকে ছাড়া পেতে পারেন। এমন অবস্থায় তরুণ সমাজের একদল এই ব্যক্তিকে নিয়ে বেশ কৌতূহলী হয়ে পড়েছেন। তাদের মতে এবার সেভেন সিস্টার না পারলেও দেশের স্বার্থে এই বাবর আবারও কোনো মুখ্য ভূমিকা রাখতে পারেন। যদিও একাংশের দাবি নতুন বাংলাদেশে অতীতের বিতর্কিত এমন একজন মন্ত্রীকে ইতিবাচকভাবে গ্রহণ করার সময় এখনও আসেনি। 2001 সালে বিএনপির নেতৃত্বাধীন জোট বাংলাদেশ সরকার গঠন করার পর যে কয়েকজন ব্যক্তি প্রবল ক্ষমতাবান হয়ে ওঠেন তাদের মধ্যে লুৎফুজ্জামান বাবর ছিলেন অন্যতম। 2004 সালে ধরা পড়া 10 ট্রাক অস্ত্রের চালান মামলায় 2010 সালে সেন অ্যারেস্ট দেখানো হয় অভিযুক্ত বাবরকে। এই মামলায় তাকে প্রাণদণ্ড দেওয়া হয়। সত্যি বলতে খালেদা জিয়া সরকারের সময় প্রবল অস্বস্তি তৈরি করেছিল এই 10 ট্রাক সমপরিমাণ অস্ত্র উদ্ধারের বিষয়টি। কারণ হিসেবে জানা যায় 10 ট্রাক অস্ত্র উদ্ধারের আগে থেকেই বিএনপি সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছিল না। এর মূলে ছিল নিরাপত্তা ইস্যু। ভারত তাদের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্যের নিরাপত্তা নিয়ে বেশ চিন্তিত ছিল। ভারতের অভিযোগ ছিল দেশটির উত্তর পূর্বাঞ্চলের বিদ্রোহী গোষ্ঠীগুলোকে মদত দিচ্ছে তৎকালীন বিএনপি সরকার। এমন অবস্থায় ওই 10 ট্রাক অস্ত্র ধরা পড়ে, যা তাদের অভিযোগকে শক্ত করে তোলে। লুৎফুজ্জামান বাবর প্রসঙ্গে জানা যায় তার প্রাতিষ্ঠানিক শিক্ষা এইচএসসি পর্যন্ত। 1991 সালে প্রথমবারের মতো নেত্রকোনা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন বাবর। এরপর 1996 সালের 15 ফেব্রুয়ারির বিতর্কিত নির্বাচনেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সর্বশেষ 2001 সালে লুৎফুজ্জামান বাবর নেত্রকোনার একটি আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।